স্বাগত জানাই আরও একবার তোমাদের আপনাদের প্রিয় ভয়েস নিনজাস চ্যানেলে। আমি বিদ্যুৎ লেখা। আগের ভিডিওতে আমরা পড়েছি পথের দাবি গল্পের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। এতে লেখক পরিচিতি, পূর্বসূত্র, বিষয়বস্তু, সারসংক্ষেপ এবং প্রচুর এমসিকিউ। যারা দেখোনি আগের ভিডিওর লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব, দেখে নিয়ে এই পাঠকেন্দ্রিক তোমাদের প্রস্তুতি একদম পাকা করে নিও। গল্পের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ মনে রাখার মতো করে উপস্থাপন করেছি যাতে পরীক্ষার প্রস্তুতি একদম পাকা হয়ে যায় তোমাদের। আজকের ভিডিওতে থাকছে পথের দাবি গল্প থেকে অতি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক এবং রচনাধর্মী প্রশ্নোত্তর। এজন্য তাই দুটো ভিডিও সম্পূর্ণ মন দিয়ে দেখো। যারা ভয়েস নিনজাস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই। যারা এই ভিডিওর মাধ্যমে প্রথম পরিচিত হচ্ছেন চ্যানেলের সঙ্গে তাদের অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবেন, যাতে ভিডিও আপলোড করার পর নোটিফিকেশন পেয়ে সঙ্গে সঙ্গে দেখা শুরু করে দিতে পারে ছাত্রছাত্রীরা। চলো শুরু করি আজকের পড়াশোনা। প্রথমে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই প্রশ্নের মান 1। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল। কি দেখা গেল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশের আলোচ্য অংশে দেখা গেল পুলিশ স্টেশনের সামনে হলঘরে জন ছয়েক বাঙালি বসে আছে আর পুলিশ তাদের জিনিসপত্র তল্লাশি করছে। তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। কাকে আটকে রাখার কথা বলা হয়েছে? পথের দাবি পাঠ্যাংশে গিরিশ মহাপাত্রর ছদ্মবেশধারী রাজ বিদ্রোহী সব্যসাচী মল্লিককে আটকে রাখার কথা বলা হয়েছে। বর্মা পুলিশ এই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল। তারপরে মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই। কোন কথা মনে করে অপূর্ব এমন মানসিক যন্ত্রণা ভোগ করে? একবার বিনা দোষে অপূর্বকে কিছু ফিরিঙ্গিরা লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দেয় এবং এরপর সে স্টেশন মাস্টারের কাছে অভিযোগ জানাতে গেলে তিনি সেই অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করেন। এই ঘটনার কথা মনে পড়লে অপূর্বর দুঃখে লজ্জায় ঘৃণায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করে। পরের প্রশ্ন, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। ভ্রমটি কি? রেঙ্গুন থেকে ভামো যাবার সময় ট্রেনে রাত্রিবাসের সময় তার ধারণা ছিল যে সকাল পর্যন্ত তার ঘুমের ব্যাঘাত ঘটবে না, কিন্তু এই ভাবনা ভুল ভ্রম বলে সাব্যস্ত হয়। পরের প্রশ্ন, দেখি তোমার ট্যাঁকে এবং পকেটে কি আছে? গিরিশ মহাপাত্রের ট্যাঁকে ও পকেটে কি কি পাওয়া গিয়েছিল? গিরিশ মহাপাত্রের ট্যাঁক থেকে পাওয়া যায় একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা। পকেট থেকে পাওয়া যায় একটা লোহার কম্পাস ও ফুটরুল। এছাড়া বিড়ি, দেশলাই ও গাঁজার কোলকেও পাওয়া যায়। তারপরের প্রশ্ন, ভামো যাত্রায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল? এটা মাধ্যমিক 19 সালে এসে গেছে। উত্তর, ভামো যাত্রার সময় অপূর্বর সঙ্গী হয়েছিল একজন আর্দালি এবং একজন অফিসের হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। পরের প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? এটাও মাধ্যমিক 20 সালে এসে গেছে। এখানে বুড়ো মানুষ বলতে নিমাইবাবুর কথা বলা হয়েছে। তিনি গিরিশ মহাপাত্রকে গাঁজার নেশা করতে বারণ করেছেন। মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে কেন হাসি গোপন করেছিল? পলিটিক্যাল সাসপেক্ট। গিরিশ মহাপাত্রের বিচিত্র পোশাক পরিচ্ছদ দেখে অপূর্ব হাসি গোপন করেছিল। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল। কে কি দেখল? পুলিশ স্টেশনে প্রবেশ করে অপূর্ব দেখেছিল যে সামনের হলঘরে জন ছয়েক বাঙালি মোটঘাট নিয়ে বসে আছে এবং জগদীশবাবু তাদের মালপত্র খুলে তদারক করা শুরু করেছেন। তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু। কথাটি কে বলেছে? এই কথাটি বলেছেন জগদীশবাবু। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। নিমাইবাবু কেন চুপ করে থাকলেন? অপূর্ব গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ দেখে তাকে ছেড়ে দেওয়ার জন্য নিমাইবাবুকে অনুরোধ করেছিলেন। এর প্রত্যুত্তরে নিমাইবাবু চুপ করেছিলেন। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। নিমাইবাবুর চুপ থাকার কারণ কি? দুইভাবেই আসতে পারে, তাই দুইভাবেই উত্তরটা দেওয়া হয়েছে।
গিরিশ মহাপাত্র যে রাজদ্রোহী সব্যসাচী নয়, অপূর্বর এই আশ্বাসে নিমাইবাবু আস্থা রাখলেও সব্যসাচীর প্রখর বুদ্ধি সম্পর্কে তিনি ওয়াকিবহাল, তাই নিশ্চিত না হয়ে তিনি চুপ থেকেছেন। গিরিশ মহাপাত্রের বুক পকেটে কি ছিল? গিরিশ মহাপাত্রের বুক পকেটে একটি বাঘ আঁকা রুমাল ছিল। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। এরকম কোটেশন দিয়ে প্রশ্ন হবে। অপূর্ব কোন দিকে চেয়েছিল? গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ হাস্যকর হলেও তার চোখের দীপ্তি ছিল উজ্জ্বল ও গভীর। অপূর্ব মুগ্ধ হয়ে তাই লক্ষ্য করছিল। পরের প্রশ্ন, ভয় হয় এখানে খেলা চলিবে না, উক্তিটি পরিস্ফুট করো। পথের দাবি রচনাংশে সব্যসাচী বিচিত্র পোশাকের ও অসুস্থতার আড়ালে নিজেকে লুকিয়ে রাখলেও তার বুদ্ধিদীপ্ত চোখ দুটিকে সে লুকোতে পারেনি। সে চোখের সামনে কপটতার চেয়ে সরে দাঁড়ানোই ভালো। কেবল এই জন্যেই যেন সে আজও বাঁচিয়ে আছে। এই জন্যই বলার কারণ কি? রুগ্ন স্বাস্থ্য গিরিশ মহাপাত্রকে দেখে মনে হতো তার মৃত্যু আসন্ন, কিন্তু তার দৃষ্টির গভীরে এমন প্রাণশক্তি লুকিয়েছিল যাকে মৃত্যুও ভয় পেত। তবে এ বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? এ বস্তুটি বলতে গিরিশ মহাপাত্রের পকেট থেকে প্রাপ্ত একটি গাঁজার কলকের কথা বলা হয়েছে। পরকে সেজে দিই, নিজে খাইনি। কখন এবং কেন এমন উক্তি করা হয়েছে? পথের দাবি রচনাংশ অনুসারে পুলিশ স্টেশনে খানা তল্লাশির সময় গিরিশ মহাপাত্রের পকেটে একটি গাঁজার কলকে পাওয়া যায়। বস্তুটি তার কাছে রাখার কারণ হিসাবে সে জানায় যে বন্ধুবান্ধবদের গাঁজা সেজে দিলেও সে নিজে খায় না। তার এ কথায় চটে গিয়ে জগদীশবাবু প্রশ্নে উদ্ধৃত উক্তিটি করেছিলেন। জগদীশবাবু চটিয়া কহিলেন, দয়ার সাগর। জগদীশবাবু কাকে কেন দয়ার সাগর বলেছেন? গিরিশ মহাপাত্র বলেন যে তিনি নিজে গাঁজা খান না, তবে ইয়ার বন্ধু কেউ যদি তৈরি করে দিতে বলে দিই। তার এই পুরো কথাটাই কোটেশনের মধ্যে আছে। এইভাবে যদি মনে রাখতে পারো, ডবল ইনভার্টেড কমার মধ্যে দেবে, নয়তো পরোক্ষে যেভাবে লেখা হয় সেভাবে লিখবে। এই কথা শুনে জগদীশবাবু চটে গিয়ে গিরিশ মহাপাত্রকে দয়ার সাগর বলেন। লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটি কে? লোকটি হলো পলিটিক্যাল সাসপেক্ট গিরিশ মহাপাত্র। লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির পরিচয় দাও। পথের দাবি রচনাংশে লোকটি বলতে গিরিশ মহাপাত্রের ছদ্মবেশধারী রাজবিদ্রোহী সব্যসাচীর কথা বলা হয়েছে। সন্দেহবশত পুলিশ তাকে আটক করলেও পরে আচার আচরণ ও বেশভূষা দেখে পুলিশ গিরিশকে ছেড়ে দেয়। তারপর আশঙ্কা হয়, কোন আশঙ্কার কথা বলা হয়েছে? শরৎচন্দ্রের পথের দাবি পাঠ্যাংশে রোগা চেহারার গিরিশ মহাপাত্র সামান্য কাশির পরিশ্রমে এতটাই হাঁপাতে থাকে যে মনে হয় মৃত্যু অবশ্যম্ভাবী। সেই মৃত্যুর আশঙ্কার কথা বলা হয়েছে। তার আমি জামিন হতে পারি। কে কিসের জামিন হতে চেয়েছে? নিমাইবাবু জিজ্ঞাসাবাদের জন্য গিরিশ মহাপাত্রকে আটক করলেও তার বেশভূষা ও আচরণ দেখে অপূর্বর ধারণা হয় সে সব্যসাচী মল্লিক নয়, তাই অপূর্ব উক্ত বিষয়ে জামিন হতে চেয়েছে। তারপরের প্রশ্ন, বড়বাবু হাসিতে লাগিলেন। বড়বাবুর হাসার কারণ কি ছিল? গিরিশ মহাপাত্রের উৎকট নেবুর তেলের গন্ধে থানাশুদ্ধ সব লোকের মাথা ধরিয়ে দেওয়ার ফলে জগদীশবাবু তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এটাই ছিল বড়বাবুর হাসির কারণ। বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে, তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? আলোচ্য উক্তিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশের অন্তর্গত চরিত্র অপূর্বর। অপূর্বর বাবা পুলিশের বড় কর্তা নিমাইবাবুকে পুলিশের চাকরি পাইয়ে দিয়েছিলেন। আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? তলওয়ারকার এ প্রশ্ন করেছিল কেন? পুলিশ স্টেশন থেকে বাড়ি ফেরার পর চিন্তামগ্ন এবং অন্যমনস্ক অপূর্বকে দেখে তলওয়ারকার এই প্রশ্ন করেছিল। তারপর প্রশ্ন, আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। কি দেখে আসার কথা বলা হয়েছে?
পথের দাবি পাঠ্যাংশে অপূর্বদের অফিসের বড়বাবু তাদের ভামো, ম্যান্ডালে, শোয়েব, মিথিলা এবং প্রোম এখানকার অফিসগুলিতে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলা ও গোলযোগের কথা বলেছেন। সেগুলি অপূর্বকে দেখে আসার জন্য বলেছেন। 4টে জায়গা সেখানে অপূর্বকে যেতে হবে। এই ম্যান্ডালে এটা একই মাত্রায় লেখা হবে, কিন্তু টেক্সটে যেভাবে লেখা আছে ম্যান দন্তন্বয় হসন্ত আছে, সেইভাবে লিখবে। আমি টাইপ করে একসাথে যখন এক মাত্রায় রাখতে গেলে ওটা ম্যান্ডা মন্ডা হয়ে যায় আর কি, হ্যাঁ, সন্ডা গুন্ডা মন্ডা সেরকম হয়ে যায়, একই সঙ্গে জুড়ে যায়, ওই জন্য আলাদা করে রেখেছি। তোমরা কিন্তু এক মাত্রায় লিখবে, কিন্তু দন্তনয়ে হসন্ত দিয়ে লিখবে। মিথিলা সেরকমই, হ্যাঁ, হসন্ত দিয়ে লিখবে, টেক্সটে বানানটা সেরকম আছে। এগুলো খুব খুঁটিয়ে পড়বে, যত সঠিক হবে, যত নির্ভুল হবে, তত তোমার নাম্বার বাড়বে এবং তোমার প্রতি পরীক্ষকের ধারণাও ভালো হবে। তারপর শর্ট ডেসক্রিপটিভ, যেগুলো সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে হয়, ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, তো সেরকম, কিন্তু বুনোহাস ধরাই এদের কাজ। বক্তাকে তার এই বক্তব্যে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। পথের দাবি রচনাংশ থেকে উদ্ধৃত উক্তিটির বক্তা অপূর্বর সহকর্মী রামদাস তলওয়ারকর। অপূর্ব সহকর্মী ও বন্ধু রামদাসের কাছে পুলিশ স্টেশনে দেখা গিরিশ মহাপাত্রের বেশভূষা, আচার আচরণের আদ্যপান্ত বিবরণ তুলে ধরে। এ প্রসঙ্গে তথাকথিত বুদ্ধিদীপ্ত পুলিশকে যেভাবে সে বোকা বনতে দেখেছে সেটাও জানায়। অথচ এরাই সরকারের বহু টাকা এভাবেই বুনোহাস তথা বিপ্লবীদের ধরার পিছনে ছুটোছুটি করে অপব্যয় করেছে। অপূর্বর এ কথায় রামদাস হেসে জানায়, চোর ধরার বদলে আসলে বুনোহাস ধরাই এখন পুলিশের মূল কাজ হয়ে দাঁড়িয়েছে। বুড়ো মানুষটির কথা শুনো। এখানে বুড়ো মানুষটি কে? তিনি কাকে কোন কথা শুনতে অনুরোধ করেছেন? আলোচ্য উক্তিটির বক্তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশে পুলিশের উচ্চপদস্থ কর্মচারী নিমাইবাবু। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক অনুমান করে রেঙ্গুনের পুলিশ স্টেশনে গিরিশ মহাপাত্রকে জিজ্ঞাসাবাদ চলছিল। সেই সময় তার বিচিত্র সাজ পোশাকের মধ্যে থেকে পাওয়া যায় একটা গাঁজার কলকে। গিরিশ মহাপাত্র গাঁজা সেবন করার কথা অস্বীকার করলেও তার রুগ্ন চেহারার নিয়মিত গাঁজা সেবনের স্পষ্ট ছাপ লক্ষ্য করেন নিমাইবাবু। এই প্রসঙ্গেই গিরিশ মহাপাত্রের স্বাস্থ্য চিন্তা করে নিমাইবাবু তাকে গাঁজা সেবন না করতে অনুরোধ করেন। কেবল পরের প্রশ্ন, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার চোখের কথা বলা হয়েছে সেই চোখের বর্ণনা দাও। আলোচ্য উক্তিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশের অন্তর্গত চরিত্র অপূর্ব অদ্ভুত সাজ পোশাক পরিহিত গিরিশ মহাপাত্রের উদ্দেশ্যে করেছে। গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ বেমানান এবং তার স্বাস্থ্য রুগ্ন হলেও তার চোখের দৃষ্টি ছিল দীপ্তিময়, গভীর জলাশয়ের মতো অথই, তাকে অন্য মানুষের থেকে আলাদা করে দিয়েছিল। অথই মানে যা তল পাওয়া যায় না, থই পাওয়া যায় না, অথই, এমন গভীর ছিল তার দৃষ্টি। তার দুটি চোখের কোনো অতল তলে তার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো আছে, মৃত্যুও সেখানে প্রবেশ করতে সাহস করে না। কেবল এই জন্যই যেন সে আজও বেঁচে আছে। এই চোখের দৃষ্টি দেখে অপূর্ব মুগ্ধ হয়েছে। অতএব যাওয়াই স্থির হইল। কোথায় যাওয়া স্থির হলো? কি কারণে সেখানে যাওয়ার স্থির হয়েছিল? আলোচ্য উদ্ধৃতিতে বক্তা অপূর্ব কর্মসূত্রে তার ভামো, ম্যান্ডালে, শোয়েব, মিথিলা ও প্রোম শহরে যাওয়ার স্থির হওয়ার কথা বলেছে। অপূর্বর বড় সাহেব অপূর্বকে জানান যে ভামো সহ তাদের ম্যান্ডালে, শোয়েব, মিথিলা ও প্রোম শহরের অফিসে নানা ধরনের গোলযোগ ঘটছে। যেহেতু বড় সাহেবের অবর্তমানে অপূর্বকে সমস্ত ভার নিতে হবে, তাই সবকিছুর সঙ্গে তার পরিচয় থাকা দরকার। সেজন্য বড় সাহেবের ইচ্ছা অপূর্ব সেসব অফিসগুলোর পরিস্থিতি সরেজমিনে দেখে আসুক। আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না।
বক্তা কাকে কথা বলেছিলেন? কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল? আলোচ্য উক্তিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবী পাঠ্যাংশের অন্তর্গত চরিত্র অপূর্বর। এই কথাটি সে তার বন্ধু রামদাস তালওয়ারকারের উদ্দেশ্যে বলেছিল। কোনো এক সময় অপূর্ব রেল স্টেশনে ফিরিঙ্গি ছেলেদের দলের কাছে লাঞ্ছিত হয়। তারা তাকে বিনা কারণে লাথি মেরে প্ল্যাটফর্মের বাইরে বের করে দেয়। এই ঘটনাটি সম্পর্কে স্টেশন মাস্টারের কাছে অপূর্ব অভিযোগ জানাতে গেলে বিদেশি স্টেশন মাস্টার কেবলমাত্র দেশীয় হবার অপরাধে অপূর্বকে কুকুরের মতো তাড়িয়ে দেয়। বিনা দোষে এই অবিচারের দণ্ডভোগ অপূর্বকে ব্যথিত করেছিল। তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। কে কাকে কোন লাঞ্ছনা করেছিল? আলোচ্য উক্তিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবী পাঠ্যাংশের অন্তর্গত চরিত্র অপূর্বর। বন্ধু রামদাস তালওয়ারকারকে অপূর্ব নিজের মনের কথা বলতো, তো সেভাবেই বলছে আর কি। অপূর্ব তার বন্ধু ও সহকর্মী রামদাস তালওয়ারকারকে তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনার কথা জানায়। কোনো এক সময় অপূর্ব রেল স্টেশনে ফিরিঙ্গি ছেলেদের দলের কাছে লাঞ্ছিত হয়। তারা তাকে বিনা কারণে লাথি মেরে প্ল্যাটফর্মের বাইরে বের করে দেয়। এই ঘটনাটি সম্পর্কে স্টেশন মাস্টারের কাছে অপূর্ব অভিযোগ জানাতে গেলে বিদেশি স্টেশন মাস্টার কেবলমাত্র দেশীয় হওয়ার অপরাধে অপূর্বকে কুকুরের মতো তাড়িয়ে দেয়। এই সমগ্র ঘটনায় অপূর্বর কোনো দোষ ছিল না, কেবলমাত্র পরাধীন ভারতের নাগরিক হওয়ার কারণে এবং তার সাথে যারা অন্যায় করেছে তারা ইংরেজ শাসক হওয়ার কারণে কোনো বিচার না করে তাকে লাঞ্ছিত করে তাড়িয়ে দেওয়া হয়। সর্বোপরি সেখানে উপস্থিত সকল সহনাগরিক এই অন্যায়ের কোনো রকম প্রতিবাদ করেনি। তিনি ঢের বেশি আমার আপনার। কে কাকে কেন ঢের বেশি আপনার বলে মনে করে? আলোচ্য উক্তিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবী রচনাংশের প্রধান চরিত্র অপূর্ব করেছে। এই উক্তিটি সব্যসাচী মল্লিকের উদ্দেশ্যে করা হয়েছে। সব্যসাচী মল্লিক একজন বিপ্লবী। তিনি পরাধীন দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য নিজেকে সমর্পণ করেছেন। তাকে দেশের পুলিশ শিকারীর মতো সন্ধান করে বেড়াচ্ছে। পরাধীন ভারতের আর এক সন্তান অপূর্বর প্রাণ এই বিপ্লবী সন্তানের জন্য কাঁদে। তাই অপূর্বর কাছে পরিচিত পুলিশের কর্তার থেকে তথাকথিত দেশদ্রোহী সব্যসাচী মল্লিককে ঢের বেশি আমার আপনার বলে মনে হয়। এবার রচনাধর্মী প্রশ্নোত্তর অংশটুকু তুলে আলোচনা করতে হবে। যে অংশটুকুর উপরে উদ্ধৃতি দিয়ে প্রশ্ন লিখতে বলা হবে সেটা একটু বিবৃতিমূলক হলে উত্তরটা সুন্দর লেখা হয়। প্রশ্নের মান 5। দেখো প্রশ্নটা দুইভাবে আসতে পারে, আর রচনাধর্মী প্রশ্নোত্তরের জন্য ঠিক সেরকম অংশই বেছে নেওয়া হয়। সেই সব জায়গা থেকে প্রশ্ন দেওয়া হয় যেখানে একটা বর্ণনা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটার বর্ণনা দিতে বলা হয়। বর্ণনা মানেই তাতে নানাভাবে বিষয়বস্তুকে সাজানো যায়। তোমার যে লেখনের ধরন, তোমার যে লেখার ধরন, লেখন শৈলী, এখানে তোমার নিজস্ব স্টাইলকে, তোমার নিজস্ব সৃজনশীল লেখার শৈলীকে প্রকাশের সুযোগ এই জায়গায় থাকে। প্রশ্নে যাই। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। একটা ঘটনা, দুজন ব্যক্তি, সব্যসাচী মল্লিক, নিমাইবাবু। এবার প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের থেকে কি জানতে চাওয়া হবে বা হচ্ছে। পথের দাবী পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? এবার সব্যসাচী মল্লিকের বিবরণ দিতে হবে। তাকে জিজ্ঞাসাবাদের সময় কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল? এই যে জিজ্ঞাসাবাদ চলছিল, একটা পুলিশ থানা, সেখানে খানা তল্লাশি চলছে। এই তল্লাশি চলার সময় যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির বিবরণ দিতে হবে। এবার পরিস্থিতিটা, তার ধরনটা জানতে হবে। সেটা দুঃখজনক, শোককর, হাস্যকর
কেমন পরিস্থিতি হয়েছিল সেটা মনে রাখতে হবে। অথবা এই প্রশ্নটা এভাবে হতে পারে, জিজ্ঞাসাবাদের সময় যে মজার পরিস্থিতি তৈরি হয়েছিল তার বিবরণ দাও। দুইভাবে, মজার পরিস্থিতি হলে তো যে ছেলে কিছু পড়েনি সেও একটুখানি মজা নানা রকম আন্দাজ করে লিখে দিতে পারবে, কিন্তু প্রশ্ন যদি এইভাবে হয় যে তাকে জিজ্ঞাসাবাদের সময় কেমন পরিস্থিতি তৈরি হয়, তখন সেখানে যদি মজা হয়ে থাকে সেই মজাটা তোমাকে তোমার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। ঠিক আছে, তাহলে দুইভাবে প্রশ্ন আসতে পারে এই পরিস্থিতি থেকে। উত্তরে যাই। আলোচ্য পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে আমরা জানতে পারি যে তিনি বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী একজন বিদেশ থেকে ডাক্তার উপাধিপ্রাপ্ত রাজশত্রু। রাজশত্রু, রাজার শত্রু, এখানে রাজাকে ইংরেজ শাসক, সেই হচ্ছে রাজা, রাজদ্রোহী। তার শিক্ষা, রুচি, স্বাস্থ্য, শক্তি সম্পূর্ণভাবে গিরিশ মহাপাত্রের বিপরীত। পাঠ্যাংশের শুরুতেই আমরা জানতে পারি যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে গিরিশ মহাপাত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গিরিশ মহাপাত্রের স্বাস্থ্য রুগ্ন, তার পোশাক পরিচ্ছদ হাস্যকর এবং তার কথাবার্তা অসংলগ্ন। তার পকেটে খোঁজ করে একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা, কাঠের ফুটরুল, কয়েকটি বিড়ি ও দেশলাই এবং একটি গাঁজার কোলকে পাওয়া যায়। এই গাঁজার কোলকে নিয়ে একটি মজার পরিস্থিতি তৈরি হয়। গিরিশ মহাপাত্রের শরীরে নিয়মিত গাঁজা সেবনের সকল লক্ষণ উপস্থিত থাকলেও সে কিন্তু নিজে গাঁজা সেবন করার কথা স্বীকার করে না। সে বলে, ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দিই এইমাত্র, নইলে নিজে খাইনে। তার এই কথা শুনে পুলিশের কর্তা জগদীশবাবু রেগে যান এবং তাকে মিথ্যাবাদী বলেন। পুলিশের আরেক বড় কর্তা গিরিশ মহাপাত্রকে গাঁজা না খাওয়ার উপদেশ দেন। অবশেষে সব দিক বিবেচনা করে সব্যসাচী মল্লিকের স্বভাব, চরিত্র, স্বাস্থ্য, বুদ্ধি এবং কালচারের সাথে কোনোরূপ মিল না পেয়ে পুলিশের কর্তারা গিরিশ মহাপাত্রকে ছেড়ে দেন। যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কাকে খোঁজার কথা বলা হয়েছে? যাকে থানায় আনা হয়েছিল তার কালচারের পরিচয় দাও। আলোচ্য উক্তিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি রচনাংশ থেকে গৃহীত হয়েছে। এই উক্তিটির বক্তা এই রচনাংশের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র অপূর্ব। সব্যসাচী মল্লিক বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী ও বিলাতের ডাক্তার উপাধিধারী। তিনি একজন বিপ্লবী অর্থাৎ রাজশত্রু। তাই বিপ্লবী সব্যসাচী মল্লিককে পরাধীন ভারতের পুলিশ হন্যে হয়ে খুঁজছে। নিজের কাজে রেঙ্গুনের পুলিশ স্টেশনে এসে অপূর্ব দেখতে পায় যে পুলিশের লোক পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে গিরিশ মহাপাত্রকে গ্রেফতার করে এনেছে। ভগ্ন স্বাস্থ্য গিরিশ মহাপাত্রের বয়স 30 অথবা 32-এর বেশি না হলেও তার চেহারা ছিল রোগা। দেখে মনে হয় যেন তিনি দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত হয়েছেন এবং পৃথিবীতে তার মেয়াদ খুব বেশি দিনের নয়। তার সাজ পোশাক ছিল আরও অদ্ভুত। ঘাড়ের ও কানের কাছে চুল ছোট করে ছাঁটা হলেও মাথার সামনের অংশে বড় বড় চুল ছিল। এই রুগ্ন প্রকৃতির চুল থেকে ভয়ঙ্কর রকমের তীব্র লেবু তেলের গন্ধ বার হচ্ছিল। তিনি একটি জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি পরেছিলেন। এই চুড়িদার পাঞ্জাবি আমাদের এখনকার চুড়িদার পাঞ্জাবি না, পুরনো সিনেমায় দেখতে পাবে সেই চুড়িদার পাঞ্জাবি। আচ্ছা, তিনি একটি জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি পরেছিলেন। তার সামনের বুক পকেট থেকে বাঘ আঁকা একটি রুমাল বেরিয়েছিল। তার পরনে ছিল বিলাতি মিলের কালো মকমল পাড়ের সূক্ষ্ম শাড়ি এবং হাঁটুর উপর সুতো দিয়ে বাঁধা সবুজ ফুল মোজার সাথে বার্নিশ করা পাম্পশু, যার তলাটা মজবুত ও টিকসই করার উদ্দেশ্যে লোহার নাল দিয়ে বাঁধানো ছিল। বাহারের শ্রীবৃদ্ধি করার জন্য তার হাতে ছিল একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। গিরিশ মহাপাত্রের এমন অদ্ভুত সাজ পোশাক এবং জীর্ণ স্বাস্থ্য দশার সাথে সব্যসাচী মল্লিকের কোনো রকম মিল না থাকার কারণে অপূর্ব আলোচ্য উক্তিটি করেছিলেন। গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও। তার সঙ্গে থাকা জিনিসপত্রে যে পরিচয় পাওয়া যায় তা লেখো। গিরিশ মহাপাত্রের চেহারা ছিল রোগা এবং তামাটে। তার চোখ ছিল গভীর ও বিশ্লেষণধর্মী। গিরিশ মহাপাত্র অত্যন্ত শৌখিন ছিলেন।
তার পোশাক ছিল পরিপাটি, মাথায় বাহারি ছাঁট করা চুল এবং সুগন্ধি তেল, পরনে জাপানি সিল্কের রামধনু রঙের পাঞ্জাবি, কালো পাড়ের বিলাতি মখমলের শাড়ি, হাঁটু পর্যন্ত লাল রিবন দিয়ে বাঁধা মোজা এবং পায়ে বার্নিশ করা পাম্প শু। হাতে ছিল হরিণের শিঙের হাতল দিয়ে বাঁধানো একটি ছড়ি। গিরিশ মহাপাত্রের সঙ্গে থাকা জিনিসপত্র কি কি? একটা ভাঙা টিনের তোরঙ্গ, চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল, পকেটে গাঁজার কলকে, একটি টাকা ও 6টি পয়সা, একটি লোহার কম্পাস, ফুটরুল এবং বিড়ি ও দেশলাই। টেক্সট থেকে প্রচুর প্রশ্নোত্তর আজকে আলোচনা করা হলো। মন দিয়ে পড়ো, এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো টেক্সট। যত খুঁটিয়ে টেক্সট পড়বে তথ্যগুলো মনে রাখবে। প্রশ্ন তার উপর যেমনই হোক উত্তর দিতে পারবে সহজেই। আজ তাহলে এতটুকুই। ভিডিও থেকে নোট করে নাও, বারবার শোনো, বোঝো, পড়ে বারবার লিখে অভ্যাস করো। ভিডিও লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকেও বড় হতে সহায়তা করো। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো সহজ পাঠ প্রস্তুতি নিয়ে। কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিও কেমন লাগছে। ভালো থেকো, ভালো থাকুন সবাই।